উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত ঔপন্যাসিক জহির রায়হান রচিত বরফ গলা নদী উপন্যাসের পঞ্চম পর্ব। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। সামনে এক ফালি সরু বারান্দা, ডান হাতে ম্যানেজারের দপ্তর, বাঁ হাতে নিউজ সেকশনের লম্বা ঘর। টেবিলের উপর কাগজের স্তূপ, আলপিনের বাক্স, শূন্য চায়ের পেয়ালা, পেপার কাটার আর দোয়াত কলম। একখানা চেয়ার টেনে বসল মাহমুদ। প্রথম এই ঘরটিতে এসে ঢুকতে আশ্চর্য রোমাঞ্চ অনুভব করত সে। এখন কোনো অনুভূতি জাগে না, বরঞ্চ বিতৃষ্ণায় ভরে ওঠে মন। সাংবাদিক হিসেবে নিজের পরিচয় দিতে আজ সে লজ্জাবোধ করে। সে তো সাংবাদিক নয়, মালিকের হাতের একটি যন্ত্রবিশেষ। কর্তার ইচ্ছামতো সংবাদ তৈরি করতে হয় তাকে, তার ইচ্ছামতো বিকৃত খবর পরিবেশন করতে হয়। মাঝে মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠে মন। তখন সে ভাবে, যদি তার টাকা থাকতো তাহলে নিজে একখানা পত্রিকা বের করত মাহমুদ। সুস্থ সাংবাদিকতা হতো যার আদর্শ। কিন্তু এসব উদ্ভট কল্পনা বিলাস ছাড়া আর কিছুই নয়। প্রত্যহ প্রয়োজন মেটানোর সামর্থ্যই যার নেই, সে স্বপ্ন দেখে দৈনিক পত্রিকা বের করার। দত্তুর আদর্শ। পিনের বাক্সটা একপাশে ঠেলে রেখে কলমটা হাতে তুলে নিল মাহমুদ। মাসখানেক পরে একদিন সেলিনাকে পড়াতে আসার পথে দূর থেকে ওদের বাসার সামনে একটা চকলেট রঙের নতুন গাড়ি দেখতে পেল মরিয়ম। ভাবল বোধহয় নতুন কোনো অতিথি এসেছে বাসায়। এই এক মাসে বৈচিত্র্যের দিক থেকে না হলেও ঘটনার দিক থেকে অনেক নতুন কিছু ঘটেছে তার জীবনে। ইন্টারমিডিয়েট পাশ করেছে সে। যে চাকরিটা হবে বলে আশা করছিল তা আর হয়নি। আরও দু একটা নতুন টিউশনি পাবার আশ্বাস পেয়েছে মরিয়ম। মনসুরের সঙ্গে সহজ সম্পর্ক রেখেছে সে। গত এক মাসের মেলামেশার মধ্য দিয়ে লোকটাকে কখনো খারাপ মনে হয়নি। অন্তত সেরকম কোনো ধারণার জন্মাবার মতো ব্যবহার করেনি মনসুর। যে কদিন এখানে এসেছে, যাবার পথে গলির মাথা পর্যন্ত এগিয়ে দিয়েছে মরিয়মকে। একদিন সে তো নিজেই আমন্ত্রণ করেছিল তাকে, আসুন না আমাদের বাসায়, একটু বসে যাবেন। না, আজ থাক, আরেকদিন যাব। উপেক্ষা নয়, সলজ্জ সংকোচে আমন্ত্রণটা এড়িয়ে গেছে মনসুর। মরিয়ম তাতে দুঃখ পেয়েছে তা নয়, বরং সে প্রস্তাবটা প্রত্যাখ্যান করাই নিজের দৈন্য আর প্রতিপক্ষের সচ্ছলতার কথা ভেবে অনেকটা আশ্বস্ত হয়েছে মরিয়ম। যদি সে আসতো তাহলে তাকে কোথায় বসতে দিত মরিয়ম? কি খাওয়াতো তাকে? যে কোনো দিন মনসুর বাসায় যাওয়ার কথা তুলতে পারে, এই আশঙ্কায় সুন্দর দেখে দুটো চায়ের কাপ আর দুটো পিরিচ কিনে রেখেছে বাসায়। এলে আর কিছু না হোক এক কাপ চা তো দিতে হবে। মরিয়ম আরও ভেবেছে দুটো চেয়ার আর একটা গোল টিপয় যদি কিনতে পারে তাহলে হয়তো ভদ্রভাবে সাজানো যাবে ঘরটাকে। বাইরে থেকে কেউ এলে তাকে বসানো যাবে। দূর থেকে মোটরটাকে দেখছিল মরিয়ম। পাশ কাটিয়ে ভেতরে যাবার সময় আরেকবার চোখ বুলিয়ে নিল সে। বৈঠকখানায় সবার সঙ্গে দেখা হলো তার। বাইরে বেরোবার তোড়জোড় করছিল ওরা, সেলিনা আর তার আম্মা মনসুর। সেলিনার বাবাকে দেখা গেল না সেখানে। একটা ছাই রঙের প্যান্ট পরেছে আজ মনসুর, গায়ে একটা সিল্কের সাদা শার্ট। সেলিনার পরনে আকাশি রঙের শাড়ি, গায়ে বাদামি ব্লাউজ। ওকে দেখতে পেয়ে সেলিনা আনন্দে হাততালি দিয়ে উঠল। এই যে আপা এসে গেছে, কি মজা, এবার সবাই একসঙ্গে বেরোবো আমরা। মনসুর হাসল, সেলিনার আম্মাও। অপ্রস্তুত মরিয়ম তিনজনের দিকে তাকালো একবার করে। মনসুর হেসে বলল, আপনার অপেক্ষা করছিলাম আমরা। সেলিনা আজ পড়বে না, চলুন বেরিয়ে আসবেন আমাদের সঙ্গে। সেলিনার আম্মা আনিসা বেগমের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে মরিয়ম জানতে চাইল, কোথায় যাচ্ছেন আপনারা? সেলিনা আর আনিসা বেগম দুজনে একসঙ্গে বলে উঠল, নিউ মার্কেটে। উপলক্ষটা তেমন কিছু নয়, আসার পথে বাইরে যে গাড়িটা দেখে এসেছ, কিছুদিন হলো মনসুর ওটা কিনেছে। ওর নতুন গাড়িতে করে ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসতে চাইছে। এড়িয়ে যাবার চেষ্টা করলেও পারবে না মরিয়ম, তা জানতো সে।
তাই রাজি হয়ে বলল, আমার একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আজ। মনসুর বলল, ঘাবড়াবেন না, ঠিক সময় বাসায় পৌঁছে দেব আপনাকে। সেলিনা অহেতুক পিক করে হাসলো একটু। আনিসা বেগম কেন যেন একটু গম্ভীর হয়ে গেলেন। গাড়িতে মনসুর আর সেলিনা সামনের সিটে বসলো, মরিয়ম আর আনিসা বেগম পিছনে। হ্যাঁ, গত 1 মাসে আরও একটি সত্য আবিষ্কার করেছে মরিয়ম। একদিন কথায় কথায় আনিসা বেগম হঠাৎ প্রশ্ন করে বসলেন তাকে, মনসুরকে কেমন মনে হয় তোমার মরিয়ম? এ ধরনের প্রশ্ন আশা করেনি মরিয়ম, তাই কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে গিয়েছিল। সহসা কোনো জবাব দিতে পারেনি। ক্ষণকাল নীরব থেকে বলেছে, কেন, বেশ ভালোই তো। আনিসা বেগমের মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছে তার উত্তর শুনে। আরও ঘনিষ্ঠ হয়ে চাপা স্বরে বলছিলেন, সেলিনার সঙ্গে ওকে কেমন মানাবে বলো তো? প্রশ্নের হেতুটা এতক্ষণে বুঝতে পেরে খানিকটা স্বস্তি পেয়েছে মরিয়ম, কিন্তু এরকম কিছু এক মুহূর্ত আগেও সে ভাবে নাই। উপরন্তু অন্য একটি সম্ভাবনার কথা ভেবে শঙ্কিত হয়েছিল। উত্তরটা দিতে আবার বিলম্ব হয়েছিল মরিয়মের। মন্দ কি, বেশ ভালোই মানাবে ওদের। আমার তো তাই মনে হয়, আনিসা বেগম বলেছিলেন। কিন্তু কথাটা কোথাও আলোচনা করো না, কেমন? মরিয়ম মাথা নত করে কথা দিয়েছিল তাকে, না, এ কথা কাউকে জানাবে না। গাড়ি তখন নবাবপুর রোড ধরে এগোচ্ছিল। দুধারে সার বাতিগুলো একে একে পিছনে ফিরে আসছিল ওরা। বাইরে দৃষ্টি গলিয়ে দেখছিল মরিয়ম। আসল টান পড়তে মুখ ফিরিয়ে তাকালো সে। আনিসা বেগম কিছু বলতে চান তাকে। কাছে সরে এসে ফিসফিসে তিনি বললেন, পাশাপাশি ওদের কেমন লাগছে বলো তো? শুনে হাসি পেল মরিয়মের। অতি কষ্টে সামলে নিয়ে জবাব দিল, বেশ ভালো। আনিসা বেগম গলাটা বাড়িয়ে আরও খাটো করে বললেন, দুজনের গায়ের রং একই রকম, তাই না? মরিয়ম বলল, হ্যাঁ। স্বভাবের দিক থেকেও বেশ মিলবে, তাই না? হ্যাঁ। দুজনের স্বাস্থ্য বেশ ভালো, ছেলে মেয়েগুলো রোগা লিকলিকে হবার ভয় নেই, তাই না? হ্যাঁ। আনিসা বেগম মুখখানা ধীরে ধীরে সরিয়ে নিলেন বাইরের দিকে। রমনা এলাকা অনেকটা নির্জন, দুপাশে দোকানপাট, লোকজনের ভিড় নেই, কোলাহল নেই। জানলার পাশ ঘেঁষে বসতে এক ঝলক বাতাস এসে সারা মুখখানা শীতল করে গেল মরিয়মের। নিউ মার্কেটে এসে অনেক কেনাকাটা করলো ওরা। সেলিনা আর আনিসা বেগম দুখানা শাড়ি কিনলো সেলিনা, একখানা ব্লাউজ পিস, এক টিন পাউডার, একটা টুথপেস্ট, কয়েকখানা সাবান কিনলো ওরা। এ দোকান সে দোকান ঘুরে ঘুরে। মনসুর এক পাকে গলাটা নামিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কিছু নেবেন না? মরিয়ম অন্যমনস্কভাবে একটা সেন্টের শিশি নিয়ে নাড়াচাড়া করছিল। ঈষৎ অপ্রতিভ হয়ে বলল, না। কথাটা কানে গেল আনিসা বেগমের। সেলিনা সহ একটা নকল পাথরের তৈরি মালার দর করছিলেন তিনি। ওর দিকে চোখ ফিরিয়ে বললেন, ও কি, তুমি তো কিছুই নিলে না, একটা কিছু নেওয়া উচিত তোমার। মরিয়ম নিষেধ করতে যাচ্ছিল। একজোড়া মালা কিনে একটা ওর দিকে এগিয়ে দিলেন আনিসা বেগম। বললেন, লজ্জা করছো কেন? তুমি তো আমার মেয়ের মতো। এ কথার পর মালাটা ফিরিয়ে দিতে পারল না মরিয়ম। আনিসা বেগম হয়তো মনে আঘাত পাবেন। মনসুর চুপচাপ কেনাকাটা দেখছিল ওদের। মাঝখানে 2-1টা মন্তব্য করছিল। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে 2 শিশি সেন্ট কিনল সে। একটা সেলিনার জন্য, একটা মরিয়মের জন্য। মরিয়মকে সরাসরি দিতে হয়তো সাহস হচ্ছিল না সে। সেলিনার হাতে তুলে দিয়ে বলল, আমার তরফ থেকে এ দুটো দিলাম তোমাদের। তারপর আনিসা বেগমের দিকে তাকিয়ে বলল, খালাম্মা, আপনাকে কি দেওয়া যেতে পারে বলুন তো? আনিসা বেগম হেসে বললেন, না বাবা, আমাকে কিছু দিতে হবে না, আমি বুড়ো মানুষ। সেলিনা পরক্ষণে বলল, মাকে একটা চুল না ওঠার তেল কিনে দিন, মাথার চুলগুলো উঠে যাচ্ছে। মেয়ের প্রতি কুপিত দৃষ্টি হানলেন হাসিনা বেগম। মরিয়মের মুখখানা অনেক আগে কালো হয়ে গেছে। মার্কেট থেকে বেরোবার পথে মাহবুদের সঙ্গে দেখা হলো তার। বোধহয় কোনো কাজে এসেছে সে, মরিয়ম ভাবল। চোখে চোখ পড়তে মৃদু হাসল সে। মাহমুদ কোনো ভাবান্তর হলো না। বাকি সকলের দিকে একটি সন্ধানী দৃষ্টি হেনে
ওর খুব কাছে এগিয়ে এসে আস্তে করে জিজ্ঞেস করলো, এরা কারা? ওরা তখন সামনে এগিয়ে গেছে। মরিয়ম পিছনে পড়েছিল। একবার ওদের দিকে, আরেকবার মাহমুদের দিকে তাকিয়ে বলল, এসো না, ওদের সঙ্গে আলাপ করিয়ে দেই তোমার। আমি আলাপ করতে চাই না মরিয়ম, ওরা কারা তাই জানতে চেয়েছি, মাহমুদ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। মরিয়ম অপ্রস্তুত গলায় বলল, একজন আমার ছাত্রী সেলিনা, আর একজন তার মা, আর লোকটাকে সেলিনার বড় বোনের দেওর। যাও, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। মরিয়ম তাকিয়ে দেখল গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছে সবাই। গাড়িতে উঠতে গিয়ে সে লক্ষ্য করল মনসুরের মুখখানা কেমন ভার। বালিশে উপুর হয়ে পড়েছিল হাসিনা। ষান্মাসিক পরীক্ষা ঘনিয়ে এসেছে ওর। রোজ পাঠ্য বই নিয়ে বসে। প্রথমে একবার লেখাপড়ার সূচনা যারা করেছিল তাদের এক প্রস্থ গালাগাল আর অভিশাপ দিয়ে নেয় হাসিনা। তারপর পড়তে শুরু করে। বাসায় এসে শাড়িটা বদলে নিয়ে ওর কাছে এসে মরিয়ম বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি আমি হাসিনা। কি? কি আপা? বই ফেলে উঠে বসলো হাসিনা। মরিয়ম মৃদু হাসল। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। কি প্রতিজ্ঞা? হাসিনা ব্যগ্র গলা জিজ্ঞেস করল। মরিয়ম বলল, ভালো করে লেখাপড়া করবে। অন্য সময় হলে এত বড় প্রতিজ্ঞায় রাজি হতো না হাসিনা, কিন্তু কিছু একটা পাবার লোভে বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। বলল, ঠিক পড়বো, দেখো, এই গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোমার। কি এনেছো আমার জন্য? দেখাও না আপা। আর বিলম্ব সহ্য হচ্ছিল না হাসিনার। টেবিলের উপর থেকে পাথরের মালাটা এনে হাসিনার হাতে গুজে দিল মরিয়ম। চোখের সামনে মালাটা তুলে ধরে আনন্দে ফেটে পড়ল হাসিনা। আপাকে জড়িয়ে ধরে বলল, কি সুন্দর আপা, কি সুন্দর। মরিয়ম বলল, দাও, আমি গলায় পরিয়ে দিই। মালাটা গলায় পরিয়ে দিলে টেবিলের উপর থেকে কোনা ভাঙা আয়না এনে বারবার ঘুরিয়ে ফিরে নিজেকে দেখল হাসিনা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। আপার দিকে ঝুঁকে পড়ে বলল, দাঁড়াও, মাকে দেখিয়ে আসি, কি সুন্দর লাগছে তাই না? নাচতে নাচতে মাকে মালাটা দেখাতে চলে গেল সে। সেন্টের ছোট্ট শিশিটা টেবিলের উপর রাখা ছিল। হাসিনার চোখ পড়েনি ওর উপর, তাহলে এতক্ষণ বাড়িটা মাথায় তুলত। উঠে গিয়ে সেন্টের শিশিটা চৌকির তলায় রাখা ওর টিনের বাক্সটার মধ্যে যত্ন করে রেখে দিল মরিয়ম। হাসিনাকে ওটা দেবে না সে। পথে আসতে আসতে আকাশে মেঘ দেখে এসেছিল। মনে হয়েছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এতক্ষণে বুঝি নামলো। প্রথমে কয়েক ঝলক দমকা বাতাস, জানলার কপাট, ঘরের দেয়াল বাধা পেয়ে করুণ বিলাপের মতো শব্দ করল। তারপর ঝিরঝির এবং ঝমঝম বৃষ্টি নেমে এলো। উঠে গিয়ে জানলার কপাট জোড়া বন্ধ করে দিল মরিয়ম। গলির আর সব বাড়িগুলোতেও জানলা বন্ধ করার আওয়াজ শোনা যাচ্ছে। বৌজিদের হাঁকডাক, আপা, আপা। ও ঘর থেকে হাসিনা ডাক শোনা গেল। মরিয়ম জবাব দিল, আসছি। সবেমাত্র রান্নাবান্না সেরে এসেছেন সালেহা বিবি। হাসমত আলী খোকনকে পড়াচ্ছেন বসে বসে। দুলুটা ওর পিঠের উপর হয়ে গলা জড়িয়ে ধরে আছে। মাকে মালাটা দেখাচ্ছিল আর কি যেন বলছিল হাসিনা। মরিয়ম আসতে দেখে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কত দিয়ে কিনেছিস রে আপা? মরিয়ম বলল, বিনে পয়সাই। মা বাবা হাসিনার দিকে তাকালো। মরিয়ম আবার বলল, সেলিনার আম্মা কিনে দিয়েছে ওটা। ও, হাসিনা ভুরু কুঁচকে বলল, তাহলে তুই কিনিসনি? সালেহা বিবি বললেন, তোকে কিনিয়ে দিয়েছেন উনি, তুই আবার হাসিনাকে দিয়েছিস কেন? মালা হারাবার ভয়ে হাসিনার মুখখানা স্লান হয়ে এলো। মরিয়ম বলল, কি আছে, ও পড়ুক না। শুনে আবার উজ্জ্বলতা ফিরে এলো হাসিনার চিবুকে। বৃষ্টি তখন আরো বেড়েছে। বাইরে শুধু একটানা চুপচাপ শব্দ। কে যেন জোরে কড়া নাড়ছে সদর দরজায়। সালেহা বিবি বললেন, দেখ তো হাসি, বোধহয় মাহমুদ এলো। একটু পরে ছুটতে ছুটতে হাসিনা ফিরে এসে হেসে লুটিপুটি খেলো। দেখে এসো মা, ভাইয়া ভিজে একেবারে চুপসে গেছে। সালেহা বিবি ধমকালেন,
দাঁত বের করে হাসছিস কেন? এতে হাসার কি আছে? মরিয়মের মনে পড়ল মামুদের ঘরে আলো নেই। দ্রুত পায়ে নিজের ঘর থেকে হারিকেনটা তুলে নিয়ে ও ঘরে রাখল সে। ভিজে কাপড়গুলো বদলে মামুদ তখন গামছায় পা মুছছিল। কাগজের স্তূপের ওপাশে রাখা হারিকেনটা নিয়ে ওতে আলো জ্বেলে দিল মরিয়ম। কেমন করে ভিজলি? একটু কোথাও দাঁড়াতে পারলি না কেন? মা এসে দাঁড়িয়েছেন দোরগোড়ায়। মাহমুদ বলল, শখ করে নিশ্চয় ভিজিনি। সালেহা বিবি বললেন, বছরের প্রথম বৃষ্টি, এ বড় খারাপ, একটু গায়ে পড়লে ঠান্ডা লেগে যায়। মাথার চুলগুলো মুছে নে ভালো করে। মরিয়ম উঠতে যাচ্ছিল। মাহমুদ বলল, কোথায় চললে? তোমার সঙ্গে কথা আছে আমার, বসো। মরিয়ম বসল। ভেজা কাপড়গুলো নিয়ে সালেহা বিবি চলে গেলেন একটু পরে। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো মাহমুদ। তারপর বিছানার মাঝখানে আস্তে করে বসে বলল, রোজ সন্ধ্যায় তুমি কোথায় যাও তা জানতে পারি কি আমি? মরিয়ম অপ্রস্তুত হয়ে বলল, কেন, ছাত্রী পড়াতে? পড়ানোর কাজটা কি নিউ মার্কেটে সারা হয়? মাহমুদের গলায় স্ল্যাশ। মরিয়ম ক্ষণকাল নীরব থেকে বলল, ওরা নিউ মার্কেটে যাচ্ছিল, সঙ্গে নিয়ে গেল আমায়। তুমি গেলে কেন? ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মাহমুদ রূঢ় গলায় জিজ্ঞেস করল। ওদের সঙ্গে সম্পর্ক হলো মালিক আর মাস্টারনির সম্পর্ক। ওদের মেয়েকে পড়াও, তার বিনিময়ে টাকা পাও। নিউ মার্কেটে ওদের সঙ্গ দেবার জন্য নিশ্চয়ই বাড়তি টাকা তোমাকে দেয় না? মাথা নত করে চুপচাপ বসে রইল মরিয়ম। ওকে চুপ থাকতে দেখে হাতের বিড়িটা একপাশে সজোরে ছুঁড়ে মেরে মাহমুদ আবার বলল, কতদিন বলেছি বড় লোকের বাচ্চাগুলোকে আমি দেখতে পারি না, আর তুমি ওদের সঙ্গে হাওয়া খেতে বেরো? ছেলের চিৎকার শুনে সালেহা বিবি ছুটে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে? কিরে, অমন করে চেঁচাচ্ছিস কেন তুই? হাসিনা এতক্ষণ দুয়ারে দাঁড়িয়ে শুনছিল সব। সে ফিসফিসিয়ে বলল, আপা সেলিনাদের সঙ্গে নিউ মার্কেটে গিয়েছিল, তাই ভায়া বকছে তাকে। সালেহা বিবি মাহমুদের দিকে তাকিয়ে বললেন, নিউ মার্কেটে গেছে তাতে হয়েছে কি? এমন কি অন্যায় হয়েছে যে তুই বকছিস ওকে? তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তোমা। কিছুটা সংযত হয়ে চেষ্টা করলো মাহমুদ। নিউ মার্কেটও যাবে কেন? 100 বার যাবে, কিন্তু ওই বড় লোকদের বাচ্চাগুলোর সঙ্গে নয়। কেন, ওরা কি মানুষ না নাকি? সালেহা বিবি ছেলের অহেতুক রাগের কোনো কারণ খুঁজে না পেয়ে নিজেই রেগে গেলেন। ওরা যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে? কই, ওরা তো আমাকে নিয়ে যায় না। মায়ের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মাহমুদ জবাব দিল, নিউ মার্কেট কেন, সদরঘাট পর্যন্ত ওরা মোটরে করে নিয়ে যাবে না আমায়? তোমার মেয়েকে দেখবে বুড়িগঙ্গার ওপারেও নিয়ে যাবে। শহর নামিয়ে মাহমুদ আবার বলল, কই, 10 টাকা বেতন এ মাসে বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছিল, বাড়িয়েছে? ওদের আমি চিনি না ভাবছ? সব বেটা বেঈমান। মরিয়ম তখনও মাথা নুয়ে চুপচাপ বসেছিল। হারিকেনের আলোয় ভালো করে মুখ দেখা যাচ্ছিল না ওর। সালেহা বিবি ধীর গলায় বললেন, সব বড়লোক এক হয় না। যা জানো না তা নিয়ে কথা বলো না। এত জোরে চিৎকার করে উঠল মাহমুদ যে ওরা সকলে চমকে তাকাল ওর দিকে। সব বড়লোক সমান না। কটা বড়লোক দেখেছ শুনি? কোনো বড়লোকের ছেলেকে দেখেছ বিয়ে পাশ করে 75 টাকা চাকরির জন্য মাথা করে মরতে? কই, একটা বড়লোক দেখাও তো আমায়, যার মেয়ে অন্যের বাড়িতে ছাত্রী পড়িয়ে যে টাকা পায় তা দিয়ে কলেজের বেতন শোধ করে। দুপুরের রোদে 1 মাইল রাস্তা পায়ে হেঁটে ক্লাস করতে যায়। ওরা সমান না বললেই হলো সব শালা বেঈমান। চামার, বিনে পয়সায় মানুষকে খাটিয়ে মারতে চায়। দিয়েছি শালা চাকরি ছেড়ে, জাহান্নামে যাক। বলতে গিয়ে কাশি এলো তার। বিছানার উপর হয়ে ভয়ানকভাবে কাশতে লাগলো মাহমুদ। পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে সালেহা বিবি। মরিয়ম নীরব। মাহমুদ তখনও একটানা কাশছে। ওর কাছে এগিয়ে এসে শঙ্কিত গলায় সালেহা বিবি বললেন, ঠান্ডা লাগেনি তো? একটু সর্ষের তেল গরম করে এনে বুকে মালিশ করে দেব? উঠে দাঁড়িয়ে বোধহয় তেল গরম করে আনার জন্য বেরিয়ে গেল মরিয়ম। কাশি থামলে মাহমুদ বলল,
আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, এত সহজে আমি মরব না বলে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল মাহমুদ। সালেহা বিবি বললেন, শুয়ে পড়লি কেন? ওঠ, যাই, আমি নামাজ পড়ে ভাত দেই তোদের। হাসমত আলী পুরোপুরি ওদের আলোচনাটা না শুনতে পেলেও মাঝখানের টুকরো কথাগুলো কানে আসছিল তার। বিশেষ করে যখন নিজের দৈন্যের কথা, সাথীহীনতার কথা বলছিল মাহমুদ। শুনছিলেন আর মনে মনে নিজেকে বারবার অপরাধী বলে মনে হচ্ছিল তার। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর গুরুভার বহন করতে পারেননি তিনি। পারেননি তাদের সহজ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে মানুষ করতে, তাদের শৈশব যৌবনের আকাঙ্ক্ষাগুলোকে চরিতার্থ করতে। মনে মনে পীড়িত হচ্ছিলেন হাসমত আলী। স্ত্রীকে আসতে দেখে চাপা সুরে শুধলেন, কি বলছিল মাহমুদ? সালেহা বিবি নামাজের জোগাড় যন্ত্র করতে করতে জবাব দিলেন, চাকরি ছেড়ে দিয়েছে। অনেক কথা শুনলেও খবরটি ইতিপূর্বে কানে আসেনি তার। স্ত্রীর মুখে শুনে খানিকক্ষণ একটা অর্থহীন দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে রইলেন তিনি। ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে এলো তার, চোখ জোড়া শুরু হয়ে এলো। যেন কেউ শুনতে না পায় এমনি করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন হাসমত আলী।